আচ্ছা, কেঁচো খুঁড়তে গেলে কি কি বেরোতে পারে? 230 পাতার একটি গর্ত থেকে, একটি রিপোর্ট থেকে একটি কেউটে বেরিয়ে এসছে এবং সেই কেউটের নাম দুর্নীতি, ঘোটালা, একাধিক ঘোটালা। আর এই ঘোটালা কোথা থেকে বেরিয়েছে জানেন? এটি সিএজি রিপোর্ট থেকে। দেখাবো 230 পাতার একটি সিএজি রিপোর্ট। সেই রিপোর্ট ঘিরেই এখন যত বিতর্ক। অর্থমন্ত্রকের আয় দপ্তরের অনিয়ম থেকে একাধিক রাজ্য সরকারের, অর্থাৎ রাজ্যের রাজ্য সরকারের খাতায় গড়মিল সব রয়েছে এই রিপোর্টে। আমজনতা যখন কর দিতে দিতে রীতিমতো নাজেহাল, ঠিক তখনই সিএজির এই রিপোর্ট বলছে হাজার হাজার কোটি টাকা বকেয়া রেখে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন দিল্লি, বম্বের ব্যবসায়ীরা, শিল্পগোষ্ঠীরা। বাজেটের ঠিক আগে এই রিপোর্ট এখন হট টপিক। শুধু তাই নয়, মধ্যপ্রদেশ থেকে কেরল, দিল্লি ঘোটালার উল্লেখ রয়েছে এই রিপোর্টে। 230 পাতার এই রিপোর্টে ঠিক কি কি বলা হয়েছে শুনবেন, আঁতকে উঠবেন। কখনো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, তো কখনো পিপি কিট কিনতে অনিয়ম। রিপোর্টে সব আছে। আমজনতা যখন কর দিতে দিতে ধুকছে, বাজার যখন আগুন, তখন গুটি কয়েক অসাধু ব্যক্তি ঠিক কাদের মদতে রাতে রাতে কোটিপতি হয়ে যাচ্ছে, রাতারাতি এত টাকা কামাচ্ছে যে আমি আপনি কল্পনাও করতে পারবো না। তাহলে শুরু করুন। ভারত সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট কিংবা ট্যাক্স ডিপার্টমেন্ট কমপ্লায়েন্স অডিটে খুব খারাপ ফল করেছে। আমি বলছি না, 230 পাতার অডিট রিপোর্ট জমা পড়েছে ভারতের রাষ্ট্রপতির কাছে। শয়ে শয়ে কোটি টাকার আউটস্ট্যান্ডিং বছরের পর বছর পড়ে রয়েছে, রিকভারি হচ্ছে না। সাধারণ নাগরিকদের থেকে এক্সেস ডিমান্ড করে, অর্থাৎ বেশি ট্যাক্স নিয়ে হ্যারাস করা হচ্ছে নাগরিকদের। ওরা ডসিয়ার ঠিক মতো বানাচ্ছেন না, ধরা পড়ছে বেহিসেব, ডেটা ডুপ্লিকেশন হয়েছে। এই একই তথ্যে অগ্রাধিকার দেখিয়ে গোজামিল দেওয়া হয়েছে। সময় মতো প্রপার্টি অ্যাটাচড করা হচ্ছে না। ট্রাইব্যুনাল ও কোর্টের ডিরেকশনেও সঠিকভাবে অপারেশন লেভেলে রিফ্লেক্ট করছে না। 2020 সালের অবজেক্টিভের সাথে আদৌ সামঞ্জস্য রাখতে পারছে কিনা সরকার, এই নিয়ে সন্দেহ প্রকাশ করছে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে শীঘ্রই আলোচনা বসতে পারে। এই রিপোর্ট জমা পড়ার পর দেশের ফাইন্যান্সের সাথে জড়িত সমস্ত ডিপার্টমেন্টে হাই অ্যালার্ট জারি হয়েছে। অর্থ দপ্তর কি ব্যবস্থা নেয় সেদিকে নজর রাখতেই হবে, কিন্তু ভারতের জনগণের জন্য সিএজির ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে এই অডিট রিপোর্ট, যাতে আমজনতা দেখে তারা যখন কর দিতে দিতে অর্থবর্ষের শেষে নিজের আইটি ফাইল করার জন্য রীতিমতো কালঘাম ছোটায়, কোথা থেকে কোথায় ইনভেস্ট করে, এলআইসি করে, পলিসি করে একটু কর বাঁচানো যায় তার জন্য ছোটে, তখনই কিছু অসাধু ব্যক্তি 100, 200, 500, 1000, লাখ নয়, 10,000, 20,000 কোটি টাকার কর বকেয়া রেখেছেন এবং বহাল তবিয়তে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। রিপোর্ট কি বলছে জানেন? গ্রাফিক্স গুলো দেখাবো। সিএজি রিপোর্টে বিস্ফোরক তথ্য, 19.35 লক্ষ কোটি টাকার কর বকেয়া। বহু কোম্পানির কর বকেয়া রয়েছে, পদক্ষেপ নেয়নি ইনকাম ট্যাক্স দপ্তর, কোনো পদক্ষেপই নেয়নি। 2021-22 অর্থবর্ষে বকেয়া করের হার কত শুনবেন? বকেয়া করের হার 83% বেড়েছে। 2016-17 অর্থবর্ষে বকেয়া কর ছিল 10.9 লক্ষ টাকা, যেটা 2021-22 অর্থবর্ষে গিয়ে দাঁড়িয়েছে 19.35 লক্ষ কোটি টাকায়। অনেক বড় বড় কোম্পানিরা রয়েছে যাদের কর বকেয়া রয়েছে, আদায় করার জন্য কোনো পদক্ষেপই নেয়নি সরকার। এমন 10টি বড় কোম্পানির 10,000 কোটি টাকার কর বকেয়া রয়েছে। 10টি বড় কোম্পানি দেশে, তাদের 10,000 কোটি টাকা কর বকেয়া রয়েছে। 1, 2 নয়, 10,000। 605টি কোম্পানির 100 কোটি টাকার উপর কর বকেয়া রয়েছে। আমার আপনার 10,000 টাকা কর বাকি থাকলে আমরা রীতিমতো ভয়ে কাঁপি, এরা কাঁপেন না। কার হাত মাথায় কে জানে। দিল্লির 6টি কোম্পানি রয়েছে, 10,000 কোটি টাকার কর, মাফ করবেন, 10,000 কোটি টাকার ওপর তাদের কর বকেয়া। কর্ণাটক, মুম্বাই, পশ্চিমবঙ্গ, এরকম কয়েকটি জায়গা রয়েছে যেখানে একটি করে কোম্পানি রয়েছে যার 10,000 কোটি টাকার কর
বকেয়া। মুম্বাইয়ের এক ব্যক্তির কত কর বকেয়া জানেন? মুম্বাইয়ে একজন ব্যক্তি তার কর বাকি রয়েছে 1,37,000 কোটি টাকা। ভাবুন, একজন মানুষ বম্বের 1,37,000 কোটি টাকা তার ট্যাক্স বকেয়া আছে। ইন্ডিভিজুয়াল ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স নয়। সেই কর আদায় করতে কোনো রকম চাপই দেয়নি আয়কর বিভাগ। এই তথ্য আমরা বলছি না, এই তথ্য বলছে সিএজি রিপোর্ট। এবং সিএজি রিপোর্ট বলছে একটি ব্যক্তি বম্বের 1,37,000 কোটি টাকা তার ট্যাক্স ডেফিসিট, তার ট্যাক্স বকেয়া। ভাবুন, আরে আমার আপনার 1,000 টাকা হলে আমরা দুবার ভাবি কি করব, কর বকেয়া রয়ে গেছে 1 লক্ষ। এটা গেল ফাইন্যান্স। এখানেই যদি গল্প শেষ হয়ে যেত তাহলে নাহলে বুঝতাম। এবার ফাইন্যান্স থেকে চলে যান দিল্লির লিকার গেট স্ক্যাম। আবগারি অনিয়মে দিল্লিতে 2026 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে রাজস্বে। সিএজি রিপোর্ট এটাও বলছে আবগারি অনিয়মে দিল্লিতে ক্ষতি 2026 কোটি টাকা। ভোটের দিল্লিতে এমনই একটি রিপোর্ট এই মুহূর্তে চাঞ্চল্য ফেলেছে। আবগারি লাইসেন্স বন্টন সংক্রান্ত নীতিতে অনিয়মের অভিযোগ দিল্লি সরকারের অন্তত 2026 কোটি টাকা রাজস্বে ক্ষতি হয়েছে বলছে ক্যাগ রিপোর্ট। দিল্লি বিধানসভা ভোটের ঠিক আগে এই ঘটনাকে হাতিয়ার করে আপ সরকারকে নিশানা করছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে আপ সরকার বলছে পরিকল্পিতভাবে বিধানসভা ভোটের ঠিক আগে এই বিজেপি এই রিপোর্ট ফাঁস করেছে যাতে ভোটে সুবিধা পায়। প্রসঙ্গত বলে রাখা ভালো, আগামী 5ই ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা ভোট, গণনা হবে 8ই ফেব্রুয়ারি। আর তার আগে রিপোর্ট ফাঁসের ঘটনায় রাজনৈতিক চাপানোতর একেবারে নতুন মাত্রা পেয়েছে। এই দেশে কিছু হোক না হোক, কোনো ইস্যু নিয়ে রাজনৈতিক চাপানোতর হবেই। 2021-22 সাল দিল্লির আবগারি নীতি বদল করেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 2021 সালের নভেম্বরে তা কার্যকর করা হয়। ফাঁস হওয়ায় যে সিএজি রিপোর্ট ফাঁস হয়েছে, সেই ফাঁস হওয়া রিপোর্ট বলছে দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী তথা আবগারি মন্ত্রী মনীষ সিসোদিয়া বিশেষজ্ঞ কমিটির সুপারিশ উপেক্ষা করে নতুন আবগারি নীতি চালুর সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রসঙ্গত দিল্লির উপরাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা 2012 সালের জুলাই মাসেই অভিযোগ করেছিলেন নতুন আবগারি নীতি কার্যকরের ক্ষেত্রে অনিয়ম হচ্ছে। নতুন আবগারি নীতি কার্যকরের ক্ষেত্রে অসম্মতি জানানোর পাশাপাশি তিনি এ বিষয়ে সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন। সে সময় দিল্লির মুখ্য সচিব একটি রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন সেখানে মদের দোকানের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হচ্ছে, মদের ব্যবসায়ীদের বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। এই বিতর্কের জেরে সিসোদিয়া জানান যতদিন না নতুন আবগারি নীতি চালু হচ্ছে ততদিন পুরনো নীতি মেনে চলা হবে। প্রধান তথা দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সে সময় অভিযোগ করেছিলেন, বলেছিলেন উপরাজ্যপালের হস্তক্ষেপের কারণে কোটি কোটি টাকা রাজস্ব হারিয়েছে দিল্লি সরকার। আর সিএজি রিপোর্ট বলছে এই নতুন নীতির জন্য 2026 কোটি টাকা রাজস্বে ঘাটতি হয়েছে। কেজরিওয়াল তখন বলেছিলেন নতুন আবগারি নীতি চালু হলে দিল্লি সরকার 4,000 থেকে 5,000 কোটি টাকা রাজস্ব পেত, কিন্তু নতুন নীতিতে বদল আনার ফলে 300 থেকে 400 দোকান বন্ধ হয়ে যায়। ওই দোকানগুলি লাভ করতে পারেনি, লাইসেন্সের খরচও তুলতে পারেনি, এর ফলে সরকারের রাজস্বও কমে গিয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, সিএজি বলছে এমন কিছু ঘটেনি। এই নতুন নীতি চালু করার ফলে 2026 কোটি টাকা রাজস্বে হারিয়েছে দিল্লি সরকার। নীতি বদলে অনিয়ম নিয়ে ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। পাশাপাশি এই ঘটনার বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে পৃথক তদন্ত করছে আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডি। কেজরি সিসোদিয়ার পাশাপাশি আপ সাংসদ সঞ্জয় সিং এবং তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ভারতের রাষ্ট্র সমিতি অর্থাৎ বিআরএস এর প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতা দিল্লির আবগারি মামলায় গ্রেফতার হয়েছিলেন। তাদের সকলেই অবশ্য এখন জামিনে মুক্ত। বিজেপির নেতা অনুরাগ ঠাকুর শনিবার বলেছিলেন আপের আবগারি নীতি যদি এতই ভালো ছিল তবে কেন তা বাতিল করা হলো। দিল্লিবাসীর কাছে আপ আসলে আপদ অর্থাৎ আপদ। অন্যদিকে আপ সাংসদ সঞ্জয় রাউত তিনি বলছেন ভোটের আগেই সিএজি রিপোর্ট ফাঁস হলো। রিপোর্ট কি বিজেপির অফিসে বানানো হয়েছে?
সিওজি রিপোর্ট কেন সরকারিভাবে প্রকাশ করা হচ্ছে না এই নিয়েও দ্বন্দ্ব চলছে। কিন্তু এগুলো তো সব ভোটের দিল্লিতে দ্বন্দ্ব। আসলে রাজস্ব আদায় হলে তার ডাইরেক্ট বেনিফিশিয়ারি আমি, আপনি, আম জনতা। কারো মুখে, বিরোধী সরকার পক্ষ কারো মুখে আম জনতার কথা নেই। এবার আসি 3 নম্বর ঘোটালা, যা এই সিএজি রিপোর্টেই প্রকাশ পেয়েছে। মধ্যপ্রদেশে 2021-22 সালে মধ্যপ্রদেশের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ঘোটালা, অর্থাৎ স্ক্যাম। আমরা বলছি না, বলছে সিএজি রিপোর্ট। সিএজি রিপোর্ট বলছে 414 কোটি টাকার দুর্নীতির অভিযোগ মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে। গ্রাম সড়ক যোজনার 71টি প্রজেক্টে জাল নথি এবং বিল দিয়েছিল ঠিকাদার সংস্থা। মধ্যপ্রদেশে মোট 51টি ডিস্ট্রিক্ট আছে, জেলা, তার মধ্যে 49টা জেলায় এই দুর্নীতি হয়েছে। ভাবুন, মোট 75টি প্রজেক্ট ছিল এই গ্রাম সড়ক, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়, 71টি প্রজেক্টেই গড়মিল, ঘোটালা। একই ইনভয়েস বারবার দেখিয়ে টাকা তোলা হয়েছে এবং সবকটি ইনভয়েস বিটুমিন প্রোডাকশনের, অর্থাৎ বিটুমিন কেনার ইনভয়েস। সমস্ত ইনভয়েসে ঘোটালা রয়েছে। একই ইনভয়েস বারবার দেখিয়ে টাকা নিয়েছে ঠিকাদার সংস্থা। রিপোর্ট বলছে, আমরা বলছি না, সিএজি রিপোর্ট বলছে। বিটুমিন কিনতে যে বিল দেখানো হয়েছে তার প্রায় সবই জাল। সংখ্যাটাও দিয়ে দিয়েছে, জানেন, 3389টি জাল ইনভয়েস। এই জাল ইনভয়েস দেখে 414 কোটি টাকা হাওয়া। এই টাকাটা কার? এই টাকা শিবরাজ সিং চৌহানের নন। শিবরাজ সিং চৌহান সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন মধ্যপ্রদেশের, বিজেপির শিবরাজ সিং চৌহান। অর্থাৎ বিজেপি যারা বলতো না খাউঙ্গা না খানে দুঙ্গা, তাদের কাছে প্রশ্ন, খেলো কে? কারা খেলো? সরকার আপনার, মুখ্যমন্ত্রী আপনার, ঘোটালাও তাহলে আপনার। নাকি এবার বলবেন ঘোটালা আগে কংগ্রেস করে গিয়েছিল, ঠিক তার আগেই কংগ্রেসের সরকার ছিল, কংগ্রেস করে গিয়েছিল? নিশ্চয়ই বলবেন না। যে বিজেপি 2021 সাল থেকে বাংলার দিকে ঠিক এরকম ভাবে নিশানা লাগিয়ে বসে আছে যে বাংলায় দুর্নীতি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, ইডি থেকে সিবিআই সবাই দুর্নীতির এত অভিযোগ, এত তদন্ত শুরু করেছে, একটারও চার্জশিট পেশ করতে পারেনি। একজন দুর্নীতিতে অভিযুক্ত নেতাকেও এখনো পর্যন্ত শ্রীঘরে ঢোকাতে পারেনি, তার ট্রায়াল করতে পারেনি। সেই বিজেপি 2021-22 সালে মধ্যপ্রদেশে ঘটে যাওয়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যে ঘোটালার কথা সিএজি রিপোর্ট বলছে, তাই নিয়ে কি বলবে? খুব ইচ্ছুক এটা শোনার জন্য। কারণ জানেন তো, কারণ এটাও ঘোটালা। এই 414 কোটি টাকা কোনো নেতার নয়, কোনো মন্ত্রীর নয়, কোনো ঠিকাদারের নয়, আমার, আপনার। গ্রাম সড়ক যোজনায় যে রাস্তাগুলো হবে কিংবা হওয়ার কথা ছিল, সেই রাস্তাগুলো ফায়দা দিত আমাদের, আপনাদের, অর্থাৎ আম জনতার। নেতা মন্ত্রীরা তাদের 4 হুইলার এসইউভিতে বড় বড় কনভয় নিয়ে চলাফেরা করবেন। আপনি দাঁড়াবেন রাস্তার সাইডে, তাদের কনভয় যাবে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। কিন্তু আমি, আপনি যখন গ্রামে থেকে শহরে হাসপাতালে নিজের আত্মীয় পরিজনদের নিয়ে যাব চিকিৎসার জন্য, তখন অ্যাম্বুলেন্সের জন্য একটি রাস্তা দরকার পড়বে এবং সেই রাস্তার জন্যই এই গ্রাম সড়ক যোজনা। তার 414 কোটি টাকা ঘোটালা করা মানে আমার, আপনার, আম জনতার ঘরে চুরি করা। এই চুরি নিয়ে আজ পর্যন্ত বিজেপিকে তো সরব হতে দেখলাম না। কেন? ওই যে রাজনীতি, সেই রাজনীতিতে চৌকিদারের চৌকিদারিত্ব ঢাকা পড়ে গেল। আমরা নই, বিরোধীরা এই প্রশ্ন তুলছে। এই ঘোটালাতেই শেষ না, সিএজি আরো একটি ঘোটালার কথা বলেছে এবং এই ঘোটালা হয়েছে কেরলে। কেরলে পিপিই ঘোটালা। সিএজি রিপোর্ট বলছে কেরল সরকারের পিপিই কীর্তি ফাঁস করছে তাদের রিপোর্ট। বাজার দরের থেকে 300 গুণ বেশি দামে পিপিই কিট কিনেছিল কেরল সরকার। পিনারাই বিজয়ন নিজেকে সততার মূর্তি যতই বলুক, তাদের বিরুদ্ধে অভিযোগ স্যান ফার্মা নামক এক ফার্মা কোম্পানির সঙ্গে অসাধু লেনদেন করেছিল তাদের সরকার। পিপিই কিনতে সমস্ত টাকা আগাম স্যান ফার্মাকে দিয়েছিল কেরল সরকার। পিপিই কিটের তখন বাজার দর ছিল 545 টাকা।
তবে কেরল সরকার কত টাকায় কিনেছিল জানেন? কেরল সরকার স্যান ফার্মার কাছ থেকে 1550 টাকা দামে এই পিপিই কিট কেনে। মোট 10,000 কোটি টাকার, মাফ করবেন, মোট 10.23 কোটি টাকার গড়মিলের অভিযোগ কেরল সরকারের বিরুদ্ধে। দ্য লেফট ব্যাস্টিয়ন কেরালা, এই তো দুর্নীতি। পিপিই কিট নিয়ে দুর্নীতি মানে বুঝতে পারছেন, ঠিক সেই সময় কোভিডের সময় যখন মানুষ মরণাপন্ন, যখন মানুষ শেষ আভাসের জন্য, শেষ আশার আলোর জন্য ছুটছে, যখন আমরা কেউ কিছুই বুঝে উঠতে পারছি না, সর্বত্র যখন এই প্যান্ডেমিকের হাহাকার, তখন কিছু লোকজন মিলে এই ঘোটালা করেছিল। 545 টাকার পিপিই কিট 1550 টাকা দরে বাজার থেকে কিনেছিল। 10 কোটি টাকার ঘোটালা এমনি এমনি হলো? এখনো পর্যন্ত শুনেছেন এই পিপিই কিট ঘোটালায় কেউ জেলে গেছে? শোনেননি। মধ্যপ্রদেশের গ্রাম সড়ক যোজনা ঘোটালায় কেউ জেলে গেছে? শুনেছেন? শোনেননি। কিভাবে শুনবেন? শোনার জন্য অ্যাকশন দরকার। অ্যাকশন কোথায়? স্যান ফার্মা নামক এক ফার্মা কোম্পানির, যাদেরকে এই অসাধু সাহায্য করেছিল কেরল সরকার, তারা কাদের? তাদের বিরুদ্ধে কিছু হয়েছে? হয়নি। কিন্তু দেখুন এই সিএজি রিপোর্ট, প্রতিটা রিপোর্ট কোথাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমার আপনার কত কোটি টাকা মার গিয়েছে। একটু কাছে আসুন, দুটো কথা বলি। কি জানেন? প্রথম, ইনকাম ট্যাক্সে ঘোটালা। ইনকাম ট্যাক্সে ঘোটালা কেন হলো? কারণ কিছু মানুষ লক্ষ কোটি টাকা বকেয়া রেখে বল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, আমি আপনি মাথার ঝল পায়ে ফেলছি। কেরলে পিপিই কিটে ঘোটালা, 10 কোটি টাকা হাওয়া। দিল্লিতে আবগারি নিয়মে 2660 কোটি টাকা রাজস্ব হাওয়া। মধ্যপ্রদেশ 414 কোটি টাকা গ্রাম সড়ক যোজনায় হাওয়া। কালকে বাজেট। আমি আপনি আগ্রহের সঙ্গে বসে আছি যে কালকে কি হবে। আমজনতা একটু স্বস্তি পাবে তো? ট্যাক্স স্ল্যাবস কমানো হবে তো? বাজারে জিনিসপত্র দাম কমবে তো? একটু হাতের সঞ্চয়টা বাড়ুক, সংসার চালাতে একটু ভালো হয়, একটু সুবিধা হয়। সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে একাধিক প্রত্যাশার খবর পাচ্ছি আমরা, একাধিক প্রত্যাশার খবর শুনেছি আমরা। আগামীকাল সেই প্রত্যাশা পূরণ হবে নাকি সিএজি রিপোর্ট যা দেখছে, যা বলছে, যা দেখাচ্ছে, সবই তো একটাই কথা বলছে, আমি আপনি গরিব তো গরিবই থাকবো, যাদের বড় লোক তারা বড় লোকই থাকবে। আম জনতার এক্সপেকটেশন আগামীকাল কেন্দ্রীয় বাজেটে ঠিক কি কি চাইছেন তারা, দেখুন। আমার মনে হয় অর্থনীতি আমরা ঢাকঢোল পিটাচ্ছি, আমরা প্রতিরক্ষা খাতে অনেক বেড়েছে, এগোচ্ছে, কিন্তু সত্যিকারে কি যারা বেকার ছেলেমেয়ে, যারা শিক্ষিত হয়েও এখনো চাকরি পাচ্ছে না, তাদের কি কোনো আশা পূরণ হবে? আর এক নম্বর মনে হয় আরেকটু দেখা উচিত কৃষি ক্ষেত্রে। আজকে বিভিন্ন রাজ্যে কৃষক বিদ্রোহ দেখা যাচ্ছে। অন্তত সরকারের উচিত এই কৃষি ক্ষেত্রে আরও বেশি করে নজর দেওয়া হোক, নাহলে কিন্তু আগামী দিনে আমাদের অর্থনীতিকে টিকিয়ে রাখা খুব মুশকিল হবে। मिडिल क्लास को फैसिलिटी चाहिए, उनको उनकी तरफ से कोई फैसिलिटी नहीं मिला है, तो मिडिल क्लास को सपोर्ट गवर्नमेंट से चाहिए हमें। हम आशा करते हैं गवर्नमेंट को मिडिल क्लास के ऊपर ध्यान देना चाहिए और थोड़ा महंगाई बढ़ा हुआ है, महंगाई को कमती करे। সমস্যা হচ্ছে কি, সবাই কথা দিয়েছে কিন্তু কথা কেউ রাখেনি। আর বাজেট এ তো দূরস্থ, সবই খাতায় কলমে হয়, কোথায় কি লাগু হয় সেটা জানি না। তামাকজাত পণ্যের ওপরে ওই বরাবরই বাড়ানো হয় আর মাদক দ্রব্যের ওপরে বাড়ানো হয়। এছাড়া সব কিছুতেই এমন কিছু জিনিসকে দাম কমানো হয় যেগুলো নিত্য প্রয়োজনীয় মানুষের ক্ষেত্রে ব্যবহৃত নয়। আজকে যদি ভেজিটেবল অয়েল, চাল, গম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি কিছু কমতো, মানুষকে স্বস্তি দেওয়া যেত। যে মেডিসিনের দামটার ওপরে ট্যাক্সটাও তুলে নেওয়া উচিত এবং একটু রিজনেবল করা উচিত, কারণ মেডিসিন আর খাদ্য এটা দুটোই মানুষের জন্য বাঞ্ছনীয়, প্রয়োজনীয়।
স্বাস্থ্য আমাদের আর একটু ভালো হওয়া দরকার, বেটার হওয়া দরকার, স্বাস্থ্য পরিষেবা, নিরাপত্তা দরকার প্রত্যেকের, শিক্ষাও দরকার, শিক্ষাতে উন্নতি দরকার। যে জিনিসপত্রের দামগুলো যেন একটু কমে, আমাদের যেন নাভিশ্বাস উঠে যাচ্ছে। বেতন তো বাড়ছে না, সেই অনুপাতে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। তো সেই ব্যাপারটা একটু হয়, যাতে ট্যাক্স রিলিফ কিছু দেওয়া হয়। এটাই আমাদের, যেটা সাধারণ মধ্যবিত্ত মানুষ হিসেবে এটাই চাইবো। চাকরির যে দরজাগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে, সেই যাতে কর্মসংস্থানের সুযোগগুলো সৃষ্টি হয়, পরিকাঠামোয় যাতে সরকার একটু জোর দেয়, এটুকুনি বলবো। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, এদিকটাতে দেখা খুবই জরুরি আছে। এসেন্সিয়াল কমোডিটিস, এটা মানুষের দৈনন্দিন জীবনে তো খুবই প্রভাব ফেলে, এটা তো দরকার আছে। অবভিয়াসলি সবকিছু দামটা হাই, এমনিতে ইকোনমি তো এখন, চাকরি তো পশ্চিমবঙ্গে নেই, সেক্ষেত্রে গরিব মানুষ বা সাধারণ মিডিল মানুষেরও সবকিছু কেনাকাটিতে অনেকটাই প্রবলেম হচ্ছে, কারণ সবকিছু রেটটা বেশি, সে চাল বলুন ধান বলুন সবকিছুই রেট বেশি। এদিকে আপনার কৃষকদের দামটা কমিয়ে দিচ্ছে, আর যারা ব্যবসায়ী থাকছে তাদের মানে রেটটা হাই থাকছে। আলটিমেটলি মানে বড়লোকরা বড়লোকই থেকে যাচ্ছে, গরিবরা আরো গরিব হয়ে যাচ্ছে। তো সরকারকে এটা দেখা উচিত। নিডি পিপলের উপরে সবার আগে আর কি ফোকাসটা দরকার। ওদের কি আর কি চাই, ওরা যা বলছে ওদের ডিমান্ডসটা আর কি প্রথমে আর কি শোনা দরকার। প্রত্যাশা সেরকম ভাবে কিছুই নেই, গরিব লোক গরিবই থাকবে, বড় লোক হবে, ঠিক আছে। ডিফেন্স সেক্টর নিয়ে, রেলওয়ে সেক্টর নিয়ে, মানে ট্যাক্সগুলো যতটা কম করলে আর কি মানুষের জন্য সুবিধা হয়, বিশেষ করে আমাদের সাধারণ গরিব ঘরের ছেলেমেয়েরা, মিডল ক্লাস ঘরের ছেলেমেয়েরা যাতে অ্যাটলিস্ট কিছু ইনকাম করে নিজের পকেটে বাঁচাতে পারে। সব টাকা যদি আমরা সরকারের ঘরে দিয়ে দিই তাহলেও আবার মুশকিল হবে না। তো ট্যাক্স রেট যতটা কম করা যায়, যদিও সেটা হবে না, এই প্রত্যাশা আর কি। আমজনতা বলছে গরিব তো গরিবই থাকবে, বড় লোক আরো বড় লোক হবে। আমজনতা আজকে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই জন্য এই কথা বলছে। কারণ সিএজি রিপোর্ট কোথাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ঘোটালা হয়। যারা নিজেদেরকে সাধু পুরুষ বলেন তারাও ঘোটালা করেন। যে রাজনৈতিক দল আমি চুরি করিনি বলে এতদিন ধরে টেপ রেকর্ডার চালিয়ে গেল, সিএজি রিপোর্ট সেই দলকেও ছাড়লো না, সেই দলেরও 414 কোটি টাকা বার করে আনলো। আর এই বিজনেসম্যান কে, যার 1,32,000 কোটি টাকা কর বকেয়া? জানতে চাইছে আমজনতা। কোনোদিন জানতে পারবে না, কারণ সিএজি রিপোর্টে তার শুধু কোড ইনিশিয়াল ব্যবহার করা হয়েছে, নাম ব্যবহার করা হয়নি। কিন্তু জনতা জানতে চায়, জানেন তো। জনতা যেমন 1 টাকা দাম বাড়লে কারণ জানতে চায়, তেমন তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কারা মেরে দিচ্ছে তার নামটাও জানতে চায়। জানাটা তাদের অধিকার, তবে কেউ কোনোদিন জানাবেন না, কারণ আমরা জনতা, আমাদের কাজ ভোট দেওয়া, প্রশ্ন করা নয়। এবার বদলাবে সময়। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।